হেই বন্ধুরা, কেমন আছো সবাই? ভাবো তো, পৃথিবীর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। পৃথিবীতে থাকা সমস্ত গাছপালা এক এক করে মারা যাচ্ছে। পুরো পৃথিবী এখন বালুময় মরুভূমিতে পরিণত হয়েছে, যার ফলে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব চলে যেতে থাকে। এমন অবস্থায় বিজ্ঞানীরা পৃথিবী থেকে কিছু মানুষকে নিয়ে মহাকাশ করে পাড়ি দিয়েছে পৃথিবীর মতন আরেকটি গ্রহে, যেখানে পৌঁছাতে সময় লাগবে 120 বছর। আর এই 120 বছর পাড়ি দেওয়ার জন্য যাত্রীদের বিশেষ এক মেশিনের ভেতর ঘুম পাড়িয়ে রাখা হয়, যাতে তাদের বয়স না বাড়ে। কিন্তু বিপদ ঘটে ঠিক তখনই যখনই এক যাত্রী 30 বছর পর ঘুম ভেঙে যায়। আর এরপরে কিভাবে সেই যাত্রী বেঁচে থাকে আর তার সাথে কি কি ঘটনা ঘটতে থাকে, এটা দেখবো আজকের মুভি এক্সপ্লেনেশনে। তাহলে চলুন শুরু করি। আর হ্যাঁ, এমন আরো মুভি এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতে দেখা যায় অ্যাভোলিয়ান নামে একটা স্পেসশিপ 5000 প্যাসেঞ্জার নিয়ে মহাকাশে ভেসে বেড়াচ্ছে। 120 বছর পর এই স্পেসশিপটা হোম স্পেস 2 নামে নতুন একটা গ্রহে গিয়ে পৌঁছাবে। আর এখানকার সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, এই 120 বছর ধরে যারা স্পেসশিপে ট্রাভেল করছে তাদের সবাইকে একটা স্লিমিং চেম্বারে ঘুমের মাধ্যমে রাখা হয়েছে। এই স্লিমিং চেম্বারগুলো সব হাইফাই টেকনোলজি দিয়ে বানানো, যার কারণে এখানে মানুষের বয়স বাড়বে না। আর এদের সবারই ঘুম ভাঙবে গন্তব্যে পৌঁছানো 4 মাস আগে। কিন্তু এই মহাকাশযানটা ওই নতুন গ্রহে পৌঁছানোর 10 বছর আগে হঠাৎ করে একদিন একটা স্লিমিং চেম্বার নষ্ট হয়ে যায়, যার কারণে ওই স্লিমিং চেম্বারে যে প্যাসেঞ্জার ঘুমিয়েছিল সে জেগে ওঠে। আর এই প্যাসেঞ্জারটার নাম হলো জেমস। সে জেগে ওঠা মাত্রই কম্পিউটার স্ক্রিনে থাকা একটি মেয়ে তাকে ওয়েলকাম জানায়। এরপর ওই কম্পিউটার স্ক্রিন থেকে তাকে জানানো হয় যে আপনি যেখানে আছেন এখানে বিনোদনের সব কিছুই আপনি পাবেন। আপনি এখন এই মহাকাশযানের সমস্ত বিনোদনের মজা নিতে পারেন। আমরা নির্দিষ্ট সময় গিয়ে ওই গ্রহে ল্যান্ড করব। কিন্তু জেমস একটু অবাক হয়, কারণ আশেপাশে তাকে দেখতে পারে আর কেউ জেগে ওঠেনি, সেই শুধুমাত্র একাই জেগে উঠেছে। তখনও জেমস বুঝতে পারেনি যে সে 90 বছর আগেই, অর্থাৎ সময়ের অনেকটা আগেই জেগে উঠেছে। তো এরপর জেমসের চেম্বার থেকে উঠে মহাকাশযানের সব জায়গায় ঘুরে বেড়াতে থাকে। সে আসলে অন্য কোনো মানুষকে খোঁজার চেষ্টা করছিল যে এখানে কেউ তার মতো জেগে উঠেছে কিনা। ওই মহাকাশযানের ভেতরেই এসে ঘুরতে ঘুরতে তারামণ্ডল নামের একটা কম্পিউটার প্রোগ্রাম আবিষ্কার করেন। ওই কম্পিউটার প্রোগ্রাম তাকে জানায় যে আমরা হোম স্পেস 2-তে পৌঁছাবো 10 বছর পর। ঠিক তখনই জেমস বুঝতে পারে কি সর্বনাশ তার সঙ্গে হয়ে গিয়েছে। একমাত্র সেই 90 বছর আগে জেগে উঠেছে, এখন এই এত বড় মহাকাশযানে সে একা একা কি বা করবে। আসলে সবকিছু আমাদের কাছে থাকলেও একা তো একটা মানুষের পক্ষে কোনোভাবে বেঁচে থাকা পসিবল নয়। এগুলো ভেবেই তো তার মাথা যেন পুরো খারাপ হয়ে যায়। পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। এরপর সে দৌড়ে স্পেসশিপের পাইলটের রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তারাও নিরিবিলি ঘুমাচ্ছে। আর ওই স্পেসশিপটা অটো পাইলট মোডে আছে, অর্থাৎ কম্পিউটারের প্রোগ্রাম দ্বারা স্পেসশিপটা চলছে। জেমস আসলে সব জায়গায় ছুটছিল একটু সাহায্যের আশায়। এরপরে জেমস ওখানকার টেকনোলজির সাহায্য নেয়, পৃথিবীতে মেসেজ পাঠায় যে আমাকে প্লিজ সাহায্য করুন, আমি একাই 90 বছর আগে জেগে উঠেছি। কিন্তু সে যে কম্পিউটারের মাধ্যমে ওই মেসেজটা পাঠাচ্ছিল সেটা তাকে রিপ্লাই দেয় যে তুমি যে মেসেজটা পাঠাচ্ছ সেটা এখান থেকে পৃথিবীতে যেতে 35 বছর সময় লাগবে। এমনকি সেখান থেকে যে জবাবটা আসবে সেটাই মহাকাশযানে পৌঁছাতে সময় নেবে আরও 45 বছর। এটা শুনে তো সে পুরোপুরি নিরাশ হয়ে যায়, তাই আবারও স্পেসশিপের মধ্যে দৌড়াতে থাকে। কিন্তু হঠাৎ করে তার মনে হয় সে একটা মানুষকে দেখেছে। আসলে ওই জায়গাটা ছিল এই মহাকাশযানের মধ্যে একটা বার, আর সেখানে একটা মানুষ হাসি মুখেই দাঁড়িয়ে আছে। জেমস তাকে পাগলের মতো ছুটে গিয়ে বলে যে আমি 90 বছর আগে জেগে উঠেছি, কিন্তু আমি অন্য কাউকে দেখতে পাচ্ছি না, আমাকে প্লিজ তুমি সাহায্য করো। কিন্তু দুর্ভাগ্যবশত ওই লোকটি কোনো মানুষ নয়, সে একটা কম্পিউটারে নিয়ন্ত্রিত রোবট। এই রোবটটা এরপর জেমসকে বলে যে আমার নাম আর্থার। আর এটা শুনে জেমস তাকে জিজ্ঞাসা করে তুমি কি মহাকাশযানের সব কিছু জানো? সে উত্তর দেয় যে হ্যাঁ, অলমোস্ট আমি সব কিছুই জানি।
আমি তো 90 বছর আগেই জেগে উঠেছি, আমার স্লিমিং চেম্বারটা নষ্ট হয়ে গিয়েছে। তুমি কি জানো স্লিমিং চেম্বারটা আমি আবারও কি করে ঠিক করতে পারবো বা কিভাবে ঠিক হবে? তখন আর্থার তাকে জানায় যে স্যার, এটা তো পসিবল নয়, কারণ স্লিমিং চেম্বারটা অনেক হাই টেকনোলজিভাবে বানানো হয়েছে, তাই ওই স্লিমিং চেম্বার তো খারাপ হওয়ারই কথা না। জেমস এই কথা শুনে খুব ভালো করেই বুঝতে পারে যে এই রোবটের কাছ থেকে সে কোনো হেল্পই পাবে না। তাই এরপর জেমস ভাবতে থাকে যে কি করে সে তার স্লিমিং চেম্বারটা ঠিক করবে। ওই মহাকাশযানের মধ্যে অনেকগুলো বই ঘাটাঘাটি করার পর অবশেষে সে স্লিমিং চেম্বার নিয়ে একটা বই খুঁজে পায়। এরপর সেই বইটার সঙ্গে কিছু যন্ত্রপাতি নিয়ে ওই স্লিমিং চেম্বারের কাছে যায় সেটা ঠিক করার জন্য। সে অনেক মন দিয়ে চেষ্টা করে স্লিমিং চেম্বারটা ঠিক করার কিন্তু পারে না। এরপর সে ভাবে যে আমি না হয় এটা ঠিক করতে পারলাম না, কিন্তু পাইলটরা তো ঠিকই এটা ঠিক করতে পারবে। এরপর সে পাইলটের রুমের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে ওখানকার দরজা খুলতেও পারলো না, ভাঙতেও পারলো না, কিছুই করতে পারলো না। তাই এরপর আবারও সে ওই বাড়িতে ফিরে আসে আর রোবটকে বলে, আমি এখন কি করতে পারি বলো তো? আমি তো সব প্রকার চেষ্টা করেছি কিন্তু কিছুই করতে পারলাম না। আর্থার তখন তাকে বলে যে যেটা তোমার হাতের কাছে আছে ওটা নিয়েই ভাবো, যেটা তুমি পাওনি বা যেটা তোমার কাছে নেই ওটা নিয়ে ভেবে লাভ নেই। রোবটের কাছ থেকে এরকম মোটিভেশন পেয়ে জেমস ঠিক করে যে যেহেতু আমার এখানে আর কিছুই করার নাই, তাই স্পেসশিপের মধ্যে যে বিনোদনগুলো আছে আমার এখন সেইগুলোই উপভোগ করা উচিত। তাই এরপর সে তার একাকিত্ব দূর করার জন্য কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত বাস্কেট কোর্টে যেয়ে সেখানে কিছুক্ষণ বাস্কেটবল খেলে, কখনো আবার কিছুক্ষণ ডিস্কোতে যেয়ে নাচানাচি করে আসে। মানে ওই স্পেসশিপে যত প্রকার বিনোদনের জিনিস ছিল সে সবগুলো করে নিজের একাকিত্ব কাটানোর চেষ্টা করে। কিন্তু এগুলো করে আর কতদিন? মানুষ কিন্তু কখনো এইভাবে একা একা থাকতে পারে না। তাই কিছুদিন পর সে আবারও বিষণ্ণ হয়ে পড়ে। একা থাকতে থাকতে সে পুরো পাগলের মতোই ব্যবহার করা শুরু করেছে। এখন সে জামা কাপড়ও ঠিকভাবে পরে না। জীবনের প্রতি বিরক্ত থেকে সে ঠিক করে যে সে সুইসাইড করবে। তাই মহাকাশযানের বাইরে বের হয়ে আসে, কিন্তু বাইরে বেরিয়ে এসে সে সুইসাইড করতে পারেনি, তার মনে এতটাও সাহস নেই। এরপর থেকে সে মদ খেয়ে সারাদিন ওই বিশাল স্পেসশিপের এদিক ওদিক পড়ে থাকতো। এভাবেই একটা বছর পার হয়ে যায়। আর এই পুরো এক বছরে একটা মানুষ এত বড় মহাকাশযানে একাই আছে। এভাবেই একদিন সে মদ খাচ্ছিল, ওই মদের বোতলেই হোঁচট খেয়ে সে একটা স্লিমিং চেম্বারের কাছে এসে পড়ে। ওখানে পড়েই তো সে অজ্ঞান হয়ে পড়ে। তবে জ্ঞান ফেরার পর সে দেখতে পায় যে স্লিমিং চেম্বারের পাশে সে পড়ে গিয়েছে, ওর ভিতরে একটা মেয়ে ঘুমিয়ে আছে। মেয়েটা দেখতে বেশ সুন্দরী আছে, যার কারণে জেমস প্রথমবার দেখেই ওই মেয়েটার প্রেমে পড়ে যায়। এরপরে জেমসের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবছিল যে এই মেয়েটাকে যদি আমি জাগাতে পারি তাহলে অন্তত কথা বলার জন্য একজন মানুষ পাবো। তো ওই মেয়েটা পৃথিবীতে যখন ছিল সে পেশায় একজন রাইডার ছিল। এরপর জেমস ওই রোবটকে গিয়ে সব কিছু বলে আর তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমার কি মেয়েটাকে উঠানো ঠিক হবে? রোবটের কাছে তো আসলে কোনো ফিলিংস নেই, তাই কোনটা করা উচিত হবে বা না হবে এটা রোবট কখনোই একটা মানুষকে বুদ্ধি দিতে পারে না, কারণ মানুষ তো ইমোশন দিয়ে কাজ করেন, রোবট তো আর সেটা করবে না। ওই রোবট তখন লজিক দিয়ে চিন্তা করে বলে যে আপনি যদি একাকিত্বে ভুগে থাকেন তাহলে অবশ্যই কথা বলার জন্য আপনার একজন মানুষ দরকার। সেক্ষেত্রে আপনি এই মেয়েটাকে উঠাতেই পারেন। এদিকে জেমসের আবেগ আর বিবেক তো পুরোপুরি কনফিউজড হয়ে গিয়েছিল। তার আবেগ তাকে বলছিল ওই মেয়েটাকে স্লিমিং চেম্বার থেকে উঠানো দরকার, কিন্তু বিবেকের কাছে সে বারবার বাধা পাচ্ছিল, কারণ সে ভালো করেই জানতো মেয়েটাকে যদি স্লিমিং চেম্বার থেকে উঠানো হয় তাহলে সেও 90 বছর এই মহাকাশযানের মধ্যে থেকে এখানেই মারা যাবে, তার এই নতুন গ্রহে আর পৌঁছানো হবে না। আসলে স্লিমিং চেম্বারের ভিতর বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া, এই জন্য যখন মানুষ ওর মধ্যে থাকবে তার বয়স বাড়বে না, কিন্তু বাইরে বেরিয়ে আসলে তো ওই মেডিসিন আর কাজ করবে না। তাই স্বাভাবিক মানুষের মতো তাদেরও বয়স বাড়তে শুরু করবে। আর যে নতুন গ্রহে যাওয়ার জন্য তারা স্পেসশিপে এসেছিল সেখানে যাওয়ার আগেই তার আয়ু শেষ হয়ে যাবে। এরকম 7-5 অনেক কিছু বেশ কিছুদিন ধরে ভাবার পরে জেমস একদিন তার যন্ত্রপাতি নিয়ে ওই মেয়েটার স্লিমিং চেম্বারের কাছে চলে যায়। এরপর সে স্লিমিং চেম্বারটাকে নষ্ট করে দেয়।
যার ফলস্বরূপ মেয়েটা জেগে ওঠে। কিন্তু মেয়েটা যখন ওখান থেকে জেগে ওঠে, জেমস তখন সেখান থেকে চলে যায়। এরপর মেয়েটা ওখান থেকে উঠে চারিদিকে অবাক হয়ে দেখতে থাকে। সেও জেমসের মতো প্রথমে ভেবেছিল যে আমরা হয়তো বা গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি, সেজন্য হয়তো আমি স্লিমিং চেম্বার থেকে জেগে উঠেছি। কিন্তু সে যখন দেখলো তার আশেপাশে কোনো মানুষ নেই, সে তো প্রচণ্ডভাবে হতাশ হয়ে যায়, এমনকি ভয়ও পায়। সে এদিক ওদিক ছুটতে থাকে শুধুমাত্র একটা মানুষকে খুঁজে পাবার আশায়। এরপর অবশেষে সে যখন স্পেসশিপের হল ঘরে আসে, তখন তার সঙ্গে জেমসের দেখা হয়। জেমসের সাথে সে তখন পরিচিত হয়। তার নাম অরোরা। আর জেমসকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে, আমি আর তুমি ছাড়া তো এখানে অন্য কাউকেই দেখতে পাচ্ছি না, বাকিরা কোথায়? জেমস তখন তাকে জানায় যে বাকিরা সবাই ঘুমোচ্ছে, শুধুমাত্র তুমি আর আমি নির্ধারিত সময় 90 বছর আগে উঠে পড়েছি। এই কথা শুনে তো ওই মেয়েটা পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে। তখন জেমস তাকে বলে দৌড়াই কোনো লাভ নেই, আমি সব রকম চেষ্টা করে দেখেছি, কিছুতেই ওই স্লিপিং চেম্বার ঠিক করা যাচ্ছে না, এমনকি কোনো পাইলটকেও জাগানো যাচ্ছে না। কিন্তু ওই মেয়েটা তো কোনো কথাই শুনতে যাচ্ছে না। এই 90 বছর সে এখন কিভাবে কাটাবে? আর তার জীবনের এত গুরুত্বপূর্ণ বছর সে কেন এই মহাকাশযানের মধ্যে কাটিয়ে দিবে? এরপর সে পাইলটদের চেম্বারের সামনে গিয়ে অনেক চিৎকার করে, কিন্তু কোনো লাভ হয় না। তাই কোনো উপায় না পেয়ে অবশেষে সে জেমসের কাছে ফিরে আসে। আর তারা একসঙ্গে বেশ সময় কাটায়, বাইরে গিয়ে অনেকক্ষণ বসে বসে রোবটের সঙ্গে গল্প করে। একসঙ্গে থাকতে থাকতে তারা দুজন দুজনের অনেকটা কাছাকাছি চলে আসে। এরপর জেমস একদিন ঠিক করে যে অরোরাকে নিয়ে ডেটে যাবে। এর পরের দিন জেমস অরোরাকে একটা রিং দিয়ে প্রপোজ করে, আর অরোরা তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। তারা দুজনেই স্পেসশিপের মধ্যে বেশ ভালো টাইম এনজয় করে। একদিন অরোরা জেমসকে জানায় যে আমি কখনো ভাবতেই পারিনি যে একাকিত্ব এতটা সুন্দর হতে পারে। আমি হয়তো ওই নতুন গ্রহটায় গিয়েও এত সুন্দর, অর্থাৎ এত ভালোবাসাপূর্ণ একটা জীবন কাটাতে পারতাম না। সৃষ্টিকর্তার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমাকে তোমার মতো একজন মানুষকে মিলিয়ে দিয়েছে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, জেমস যে অরোরার স্লিপিং চেম্বার ভেঙে তাকে জাগিয়ে তুলেছে, এই কথাটা সে আর্থার নামের ওই রোবটটাকে অরোরাকে বলতে নিষেধ করেছে। আর আর্থার ও জেমসকে জানিয়েছিল যতদিন না পর্যন্ত আপনি নিজে এই কথা অরোরাকে বলছেন, ততদিন পর্যন্ত আমি তাকে কিছুই বলবো না। এভাবেই চলতে চলতে জেমস একদিন ঠিক করে সে অরোরাকে বিয়ে করবে। তাই বিয়ের জন্য প্রপোজ করতে সে অরোরাকে বারে ডেকে নেয়। আর এদিকে আর্থার তো আগে থেকেই বারের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু জেমস আসার আধ ঘন্টা আগেই অরোরা সেখানে আগে পৌঁছে যায়। আর তখন সে আর্থারের সঙ্গে কথা বলছিল। অরোরা আর্থারকে জানায় যে জানো আর্থার, আমার জীবনের সব থেকে সুন্দর আর ভালোবাসাপূর্ণ দিনগুলো হলো জেমসের সাথে কাটানোর সময়গুলি। তখন আর্থার আবারও জিজ্ঞাসা করে যে জেমস কি তোমাকে সব কিছু বলে? অরোরা তখন বলে যে হ্যাঁ, আমাদের মধ্যে ওরকম লুকোচুরি কোনো কিছুই নাই, আমরা দুজন দুজনের সঙ্গে সব কথাই শেয়ার করি। এটা শুনে আর্থার বলে যে যাক, শুনে ভালো লাগলো, তবে যেদিন তোমাকে সে স্লিপিং চেম্বার থেকে জাগিয়ে তুলেছিল ওই দিন জেমসের মন অনেক খারাপ ছিল। এই কথা শোনা মাত্রই অরোরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে জানতো তার স্লিপিং চেম্বার নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে সে জেগে উঠেছে। অরোরা কখনোই ভাবতে পারেনি যে জেমস নিজের স্বার্থে অরোরা স্লিপিং চেম্বারটাকে নষ্ট করে দিয়ে তাকে জাগিয়ে তুলেছে। ঠিক ওই সময় সেখানে জেমস চলে আসে। অরোরা তো তার উপর অনেক রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে যে তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো, তুমি ভালো করেই জানতে এখানে জেগে ওঠার পর 10 বছর এই মহাকাশযানের মধ্যেই আমরা মারা যাব, তাই তুমি শুধুমাত্র আমার শরীরের লোভে আমাকে জাগিয়ে তুলেছো। জেমস তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অরোরা কিছুই বুঝতে চায় না। সে আগে থেকে ওখান থেকে চলে যায়। ওই দিন রাতের বেলায় তো অনেক রাগের জন্য অরোরা একটা ধারালো অস্ত্র নিয়ে জেমসের উপর অ্যাটাক করে। সে আসলে জেমসকে মেরেই ফেলতে চাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে। সে জেমসকে প্রাণে মারতে পারে না। সে আবারও তার রুমে ফিরে আসে। সে জেমসের মুখ দেখা পর্যন্ত বন্ধ করে দেয় আর প্রাণপণে চেষ্টা করতে থাকে যে কিভাবে সে পাইলটের রুমের দরজা ভাঙবে। তার জীবন থেকে এসে সুখের মুহূর্তগুলো, মানে জেমসের সাথে কাটানো আনন্দের দিনগুলো হঠাৎ করে যেন সব নিমিষেই শেষ হয়ে গেল। সে তো কিছুই বুঝতে পারছিল না সে এখন কি করবে। এমনকি যে জেমসকে এতটা পরিমাণ ভালোবাসতো, সে তাকে এখন তার থেকে বেশি পরিমাণ ঘৃণা করে।
এদিকে জেমস তো অরোরাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে একটা মানুষের পক্ষে এতগুলো বছর একা কাটানো কোনোভাবেই সম্ভব নয়। আর তাছাড়া সে অরোরাকে দেখে ভালোবেসে ফেলেছিল, তাই সে স্লিপিং চেম্বারটাকে খারাপ করে তাকে জাগিয়ে তোলে। কিন্তু অরোরা তো জেমসের এই কথায় মানতেই চায় না। এদিকে হঠাৎ করে ওই দিন রাতে স্পেসশিপে কিছু প্রবলেম দেখা দেয়। এর আগে অবশ্য গ্র্যাভিটি লসের মতো ঘটনা সেখানে ঘটেছে, কিন্তু আজ রাতে যেটা ঘটেছে সেটা ছোটখাটো ঘটনা থেকে অনেক বড় কিছু ছিল। জেমস তো ঘুমান্ত অবস্থায় শূন্যে ভাসতে থাকে। অন্যদিকে অরোরা তখন সুইমিং পুলে গোসল করছিল। সেখানে গ্র্যাভিটি নষ্ট হয়ে যাবার পর পানি অনেকটা উপরে উঠতে শুরু করে। এরপর সেখানে বিশাল আকৃতির একটা বুদবুদ সৃষ্টি হয়, আর তার মধ্যে অরোরা তখন ভেসে যেতে শুরু করে। ওখানে তো তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। তখন সে প্রাণপণে চেষ্টা করে ওখান থেকে বেরিয়ে আসার, তবে একটু পর সেখানে সবকিছু আবার ঠিক হয়ে যায়। মহাকাশযানের ভেতরে গ্র্যাভিটি তখন আবারও ফিরে আসে। অরোরা তখন দ্রুত সুইমিং পুল থেকে উঠে ছুটতে শুরু করে, আর জেমসও দ্রুত তার রুমের থেকে বেরিয়ে যায়। তবে এই ঘটনার কারণে সেখানে থাকা আরও একটি স্লিপিং চেম্বার নষ্ট হয়ে যায়, আর ওই স্লিপিং চেম্বারটি ছিল ওই স্পেসশিপের একজন পাইলটের। সে তো জেগে উঠে অবাক হয়ে যায় আর এদিক ওদিক তাকাতে থাকে। ঠিক তখনই ওই সময় তার সাথে জেমসের অরোরার দেখা হয়। তারা দুইজন এরপর পাইলটকে সব কিছুই জানায় যে এতদিন তাদের সঙ্গে কি হয়েছে। এটা শুনে তো পাইলটও বেশ অবাক হয়ে যায়, আর তখন সে বলে যে মহাকাশযানের মধ্যে কিছু প্রবলেম শুরু হয়ে গিয়েছে, সেগুলো আগে ঠিক করা দরকার। এরপর তারা তিনজন মিলে অনেক কষ্ট করে সমাধান করে, কিন্তু হঠাৎ করে দেখা যায় পাইলটের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখন স্পেসশিপের মধ্যে থাকা মেডিকেল কম্পিউটার প্রোগ্রামক তাদেরকে জানায় যে পাইলটের হাতে আর খুব বেশি সময় নেই, অর্থাৎ পাইলট হয়তো খুব দ্রুতই মারা যাবে। এরপর কম্পিউটার পাইলটের শরীর স্ক্যান করে জানায় যে পাইলটের শরীরে মোট 212 প্রকার রোগ আছে। এরপরই পাইলট জেমস আর অরোরাকে বলে যে তোমাদের হাতেই এখন থেকে স্পেসশিপ থাকবে, আর এতজন মানুষের জীবন এখন তোমাদের হাতে। এই স্পেসশিপের ভেতরে কোথাও গন্ডগোল হচ্ছে, সেটা তোমরা খুঁজে বের করো। তাদেরকে এইসব কথা বলে পাইলট তখন ওখানেই মারা যায়। আর সঙ্গে সঙ্গে তো স্পেসশিপে একটা বিশাল প্রবলেম শুরু হয়। বারবার সেখানে গ্র্যাভিটি অফ হয়ে যাচ্ছিল, আবার একা একাই ঠিক হয়ে যাচ্ছিল। রোবটগুলো সব উল্টোপাল্টা কাজ করছিল, আর্থার তো নিজেই নিজেকে আঘাত করছিল। এরপর জেমস আর অরোরা অনেক খোঁজাখুঁজির পর সেই জায়গাটা খুঁজে পায় যেখান থেকে আসলে এই প্রবলেমগুলো হচ্ছে। এরপর জেমস নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই প্রবলেমটা ঠিক করে, কিন্তু এটা করতে গিয়ে তাকে এক বিশেষ ধরনের স্যুট পরে স্পেসশিপের বাইরে যেতে হয়, কারণ স্পেসশিপের ভেতরে যে প্রবলেমটা হয়েছে ওটা তাকে বাইরে গিয়েই ঠিক করতে হবে। কিন্তু এখানে ঘটে মারাত্মক একটা বিপদ। সে তো স্পেসশিপ কোনো মতে ঠিক করে ফেলে, কিন্তু সে যে স্যুটটা পরেছিল তার ভিতরে হঠাৎ করে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়। জেমস বুঝতে পারে যে সে হয়তো এখনই এখানেই মারা যাবে, আর একটু পরে দেখা যায় জেমস ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক ওই সময় অরোরা জেমসের কথা অনেক মনে করতে থাকে। সে বুঝতে পারে যে শুধুমাত্র একাকিত্ব কাটানোর জন্যই নয়, জেমস অরোরাকে ভালোবেসে ফেলেছিল, এই জন্য সে তাকে জাগিয়ে তুলেছিল। কারণ ওই স্পেসশিপের মধ্যে অরোরা ছাড়া বাকি মেয়েরাও ছিল। জেমস তো তাদের কাউকে জাগিয়ে তোলেনি। এরপর অরোরা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একটা স্পেস স্যুট পরে সেও মহাকাশযানের বাইরে চলে যায়, আর জেমসকে বাঁচিয়ে তারপর ওই মহাকাশযানের ভেতরে নিয়ে আসে। কিন্তু স্পেসশিপে আনার পরেও জেমস অজ্ঞান অবস্থায় ছিল, এমনকি তার শ্বাস প্রশ্বাসও চলছিল না। এরপর ওই স্পেসশিপে থাকা কম্পিউটার প্রযুক্তির হেল্প নিয়ে জেমসকে সে আবারও বাঁচিয়ে তোলে। আর এইবার তারা দুইজন বুঝতে পারে যে তারা একে অপরকে ঠিক কতটা ভালোবাসে। এরপর জেমস আবারও অরোরাকে বিয়ের জন্য প্রপোজ করে, আর এইবার অরোরা সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে অনেকটা দিন পার হয়ে যায়, আর ওই স্পেসশিপটা তাদের সেই নতুন গ্রহের কাছাকাছি অর্থাৎ হোম স্পেস 2 এর কাছাকাছি চলে আসে। এরপর তারা সবাই যখন তাদের স্লিপিং চেম্বার থেকে হল ঘরে পৌঁছায়, তারা দেখতে পায় যে সেখানে জেমস আর অরোরা মিলে গাছপালা পশু পাখি দিয়ে তাদের নিজেদের মতো সুন্দর একটা বসবাসযোগ্য জায়গা তৈরি করে ফেলেছে।
এরপর তারা ওখানে অরোরার রেকর্ড করা ভয়েস শুনতে পায়, যেখানে অরোরা বলেছিল, আমি আর জেমস এখানে অনেক সুন্দর একটা জীবন কাটিয়েছি। আপনারা তো জানেন না, যখন আপনারা ঘুমিয়েছিলেন তখনই স্পেসশিপের মধ্যে অনেক প্রবলেম হয়েছিল। আমরা দুইজন মিলে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে সে প্রবলেমগুলো সলভ করেছি। আর জেমস মানে আমার হাজব্যান্ডের সঙ্গে থাকার পরে আমি বুঝতে পেরেছি জীবন কতটা সুন্দর বা ভালোবাসা কতটা সুন্দর হতে পারে। আপনাদের সবার জন্য বেস্ট উইশেস। এই নতুন গ্রহে আপনাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠুক। এই কথাগুলো শুনে তো সেখানে থাকা মানুষরা প্রচণ্ড অবাক হয়ে যায়। আর আমাদের আজকের মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়।